আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতে জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা নিতে হবে জাতিসংঘের প্রধানমন্ত্রী। দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর পয়ঃবর্জ্যে বিপন্ন কক্সবাজারের জীববৈচিত্র্য, দূষণ স্থানীয় জনবসতিতে। প্রাক প্রাথমিকে এখনই ক্লাস নয়, শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ছড়িয়ে পড়ার খবর নিছক গুজব জানালেন শিক্ষামন্ত্রী। বিমানবন্দর থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু, শেষ হবে 2026 সালে। এবং লাইসেন্স না নিয়েই ধামাকা শপিং এর শত কোটি টাকার বাণিজ্য, তদন্তে সিআইডি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে দেওয়া ভাষণে সাশ্রয়ী দামে সবার করোনা ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতেও বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। প্রযুক্তির সহায়তা ও মেধাস্বত্ব পেলে বাংলাদেশেও টিকা উৎপাদন ও সরবরাহ করতে পারবেন বলে জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আপিল মাহমুদ। করোনা মহামারীতে এবারও সীমিত পরিসরে আয়োজন করা হয় জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন। গতবার ভার্চুয়ালি অংশ নিলেও এবার সশরীরে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করোনা টিকার ন্যায্য হিস্যা, ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন সহ ৬টি ইস্যুকে গুরুত্ব দিয়ে প্রস্তাবনা তুলে ধরেন তিনি। কোভিড মুক্ত একটি বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে টিকার সার্বজনীন ও সাশ্রয়ী মূল্যে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনোই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট ৫ বছর অতিক্রম করলেও এখন পর্যন্ত একজনকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়কে তাই আরও গঠনমূলক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ও অব্যাহত সহযোগিতা আশা করি। মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব কাটিয়ে উঠতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দ্রুত ব্যবস্থা না নিলে জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব কাটিয়ে ওঠা কঠিন হবে। ধনী অথবা দরিদ্র কোনো দেশই এর বিরূপ প্রতিক্রিয়া থেকে নিরাপদ নয়। শেখ হাসিনা বলেন, করোনার মধ্যেও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে শান্তিরক্ষী বাহিনী। তাদের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতিসংঘের মঞ্চ থেকে কাজ করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপিল মাহমুদ, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার নিউ ইয়র্কে প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রবাসী বিনিয়োগকে উৎসাহিত করতে প্রণোদনা সহ সরকারের নেওয়া বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সরকারের আমলে দেশে অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনুমতি দেওয়া হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তবে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে যেন বিভ্রান্ত করা না হয় সেদিকে গণমাধ্যম কর্মীদের সতর্ক থাকতে হবে। প্রবাসী আমেরিকানরা আছে, তারা যতদূর পারেন বাংলাদেশে তাদের জন্য বিনিয়োগ করতে আমরা আরো অনেক বেশি প্রণোদনা দিয়ে থাকি, অনেক বেশি সুযোগ দিচ্ছি। আর আমরা আলাদা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি যেখানে আপনারা বিনিয়োগ করতে পারেন। সবসময় আমার লক্ষ্য থাকে আমার গ্রাম, এখন গ্রামের তৃণমূল মানুষটার আর্থিক উন্নতিটা হচ্ছে কিনা তার উপর আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। বাংলাদেশকে আমরা গত মায়ের দেশে নিয়ে আসবো এবং বাংলাদেশের
মানুষের ভাগ্য পরিবর্তন করব। 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর পয়ঃবর্জ্যে এখন প্রায় বিপন্ন টেকনাফ উখিয়ার পরিবেশ ও জীববৈচিত্র্য। ধসে যাচ্ছে পাহাড়, মরে যাচ্ছে বন, দূষণ ছড়িয়েছে স্থানীয় জনবসতিতেও। বিশ্বখ্যাত ধনী বিল গেটসের আগ্রহে তাই সেখানে তৈরি হচ্ছে দেশের প্রথম ওমনি প্রসেসর ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট, যা রক্ষা করবে ভূ প্রকৃতিকে। উখিয়া থেকে ফিরে এহসানুল গনি স্বজনের ছবিতে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। আফ্রিকার দেশ সেনেগালের বস্তিতে পয়ঃবর্জ্য শোধন করা পানি নিজে পান করে 6 বছর আগে বিশ্ববাসীকে দেখিয়েছিলেন বিল গেটস। ভবিষ্যতে ময়লা আবর্জনায় বিশ্বের বড় শক্তি হবে একথা বলেছিলেন তিনি। বিল গেটসের সেই ধারণায় ওমনি প্রসেসর ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট হচ্ছে উখিয়ার রোহিঙ্গা শিবিরে। সেখানে মাসে শোধন করা হবে রোহিঙ্গাদের কয়েকশো টন মলমূত্র, আবর্জনা ও পলিথিন। সলিড প্লাস্টিক একই সঙ্গে পায়খানা যেটা হবে, মলমূত্র বলি যেটা, সেটা কিন্তু পরিবেশে নষ্ট করে, এটাকে আমরা কাজে লাগাচ্ছি। এটা বাইরে যাবে না, বরং এটা থেকে আমরা আউটসোর্স হিসাবে ড্রিঙ্কিং ওয়াটার, বিদ্যুৎ আর গ্যাস তৈরি করছি। বিশেষজ্ঞরা জানান, বিশ্বে এমন প্রযুক্তির পরিশোধন কেন্দ্র আছে হাতে গোনা কয়েকটি। যে প্ল্যান্ট চলে নিজের তৈরি বিদ্যুৎ শক্তিতে, জ্বালানির কোনো খরচ নেই। ওয়েস্ট কিন্তু এখন আর ওয়েস্ট আমরা বলি না, ওয়েস্ট কেবল আমরা রিসোর্স। 60 থেকে 70 কিলোওয়াট আওয়ার ইলেকট্রিসিটি আমাদের আউটপুট হবে, এবং সেই ইলেকট্রিসিটিতেই আমরা এখানে এই প্ল্যান্টটা রানিং করবে আর কি। আমাদের নো এক্সট্রা ফুয়েল, নো এক্সট্রা ইলেকট্রিসিটি। বিপুল রোহিঙ্গার ভারে এমনিতেই ভারাক্রান্ত কক্সবাজার। তার উপর পানি, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ সরবরাহে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সরকারকে। তাই টেকনাফ উখিয়ায় নতুন ধারণার 30টিরও বেশি প্রকল্প বাস্তবায়ন করছে এলজিআরডি মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 585 কোটি টাকার এ প্রকল্পে 360 কোটি টাকা অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা একটা মডেল প্রজেক্ট হিসেবে হতে পারে, যার কারণে ক্লাইমেটকেও সেভ করবে, গ্রাউন্ড ওয়াটারকে সেভ করবে, এরপরে অ্যাটমসফিয়ারকে সেভ করবে। ইউনিক প্রজেক্ট হচ্ছে এটা। আমরা পদ্মা সেতু, মেট্রো রেল অথবা অন্যান্য বড় বড় প্রজেক্টগুলো দেখছি দৃশ্যমান, এইটাও বাংলাদেশের একটা অ্যাসেট হবে। সৌর বিদ্যুতে চলা পানি শোধনাগার, বিশুদ্ধকরণ প্ল্যান্ট, রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ও গোসলখানাও রয়েছে এসব প্রকল্পে। এই সুবিধা পাচ্ছেন স্থানীয় মানুষজনও। সরকারি বিভিন্ন ধরনের কর্মসূচির সাথে বেসরকারি, দেশি বিদেশি উন্নয়ন সংস্থাগুলোর নানা রকমের পদক্ষেপ, পরিকল্পনার কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান আগের চেয়ে এখন অনেক উন্নত। ঘরে বিশুদ্ধ পানি পাচ্ছেন তারা, স্যানিটেশনের ব্যবস্থা হয়েছে, এমনকি সোলার বিদ্যুতের মাধ্যমে তাদের ঘরে ঘরে আধুনিক বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার হচ্ছে। এ সকলই আরও উন্নত করতে এখন গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা এখনও তৈরি হয়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। রাজধানীতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার সব তথ্য সঠিক নয়। তবে আপাতত প্রাথমিক পর্যায়ে ক্লাস শুরুর কোনো পরিকল্পনা নেই বলে জানান শিক্ষামন্ত্রী। ইকরামুল হক সাইমের রিপোর্ট। করোনার কারণে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর গত 12 সেপ্টেম্বর ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। যদিও এখনও স্বাভাবিক রুটিনে শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। এরই মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণের খবরে তৈরি হয়েছে উদ্বেগ। যদিও শিক্ষামন্ত্রী বলছেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আশার বিষয় সেটা হচ্ছে যে এই যে শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে খুব লিখছে, এখানে আক্রান্ত, ওখানে আক্রান্ত, আমরা এখন পর্যন্ত কোথাও সত্যতা কিন্তু পাইনি। তারপরও একটা অতিমারি এখনও কিন্তু চলমান, যদিও শতকরা 5-এর নিচে নেমে এসেছে, তারপরেও কিন্তু অতিমারি চলমান সারা বিশ্বে। কাজে আমাদেরকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেব, কোনো দ্বিধা করব না। এখন পর্যন্ত কোথাও সেরকম পরিস্থিতি তেমনভাবে উদ্ভব হয়নি। তিনি জানান, নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা হবে আগের সিদ্ধান্তেই। তবে 3 সপ্তাহ পর্যবেক্ষণ করে প্রাক প্রাথমিক পর্যায়ে ক্লাস চালু সহ পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাক প্রাথমিকের বাচ্চাদেরকে এই মুহূর্তে আমরা আনতে চাচ্ছি না। তারা এখন টেলিভিশনের মাধ্যমে তাদের ক্লাসগুলো হোক, অন্য কিছু হোক, প্রাক প্রাথমিক বাড়িতে থাকুক। আপাতত আমরা আবার সিদ্ধান্ত নেব, 3 সপ্তাহ পার হোক, তারপর আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। অবশ্যই এসএসসি এবং এইচএসসি আশা তো করছি ইনশাআল্লাহ সময় মতো হবে।
এর আগে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীও বক্তব্য রাখেন। 11 অক্টোবর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়া পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হলো আজ। আশুলিয়ার ধৌরে এই কাজের সূচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান 2026 সালের জুনে এই কাজ শেষ হবে। নির্মাণকালে সড়ক পথে মানুষের ভোগান্তি যেন না হয় সেজন্য বিশেষ নজর রাখার তাগিদ দিয়েছেন মন্ত্রী। আদিন সজরের রিপোর্ট। সম্প্রতি ঢাকা আশুলিয়া উড়াল সেতু প্রকল্পের খসড়া ঋণ চুক্তি অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন থেকে তহবিল পাওয়ার অনিশ্চয়তা কাটে। এয়ারপোর্ট থেকে আব্দুল্লাপুর, ধৌর, বড় আশুলিয়া, জিরাবো, বাইপাল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার। কাজ শেষ হবে 2026 সালের মাঝামাঝি। এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে 30 জেলার মানুষের ঢাকায় যাতায়াত সহজ হবে। এখানে কোনো ফিনান্সিয়াল বা ফান্ডিং এর কোনো প্রবলেম নেই। কাজে এই প্রকল্পের কাজ আমরা শুরু করছি। শুরু করলে এটা কাজ চলতে থাকবে। এখানে শুরুতে হোঁচট খাওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে ফান্ডের ব্যাপারে অর্থায়ন আমাদের নিশ্চিত হয়ে গেছে। 2026 সালে জুন মাসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্প সম্পন্ন হবে। এই প্রকল্পে ব্যয় হবে 16,901 কোটি টাকা। এতে 10,949 কোটি টাকা সহায়তা দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক। যেন রাস্তা মানুষের ভোগান্তি না হয় সেটা দেখে আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ করবেন এবং এখানে জনভোগান্তির জন্য আমাকে যেন বারবার ছুটে আসতে না হয়। এখানে কাজের বিনিময়ে কারো পকেট ভারী করার কোনো সুযোগ নেই। এটা যতগুলো মেগা প্রজেক্ট শুরু হয়েছে বাংলাদেশে, আমি পরিষ্কার বলে দিতে চাই যে শতভাগ স্বচ্ছতা এবং সততার সঙ্গে এই কাজগুলো নির্মাণ প্রক্রিয়া আমরা সম্পন্ন করছি। এখানে কোনো নয় ছয়ের সুযোগ নেই। এখন এয়ারপোর্ট থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পয়েন্ট পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। লাইসেন্স ছাড়াই ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং শত কোটি টাকার ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছেন সিআইডি। বনানী থানার মানি লন্ডারিং মামলার তদন্তের সময় কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ধামাকা শপিং। মনির হোসেন তপুর রিপোর্ট। ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ই কমার্স ধামাকা শপিং। এই অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন পণ্যের লোভনীয় অফার ও ভার্চুয়াল সিগনেচার কার্ড বিক্রির প্রলোভন দেখিয়ে কয়েক মাসেই গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেয় 803 কোটি টাকা। এর মধ্যে 116 কোটি টাকা বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর করে ধামাকা শপিং। এই অভিযোগে এ মাসের 9 তারিখ বনানী থানায় মানি লন্ডারিং আইনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন চিস্তি সহ 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়। ঘটনার পর প্রতিষ্ঠানের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এজাহারভুক্ত কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি সিআইডি। তাদের 3টা প্রতিষ্ঠানের কথা আমরা উল্লেখ করেছি। ই কমার্সের যে বিভিন্ন লোভনীয় অফারগুলো তারা ওইসব প্রতিষ্ঠানের এগেইনস্টে দিয়েছে। মূল এমডি তো নাই, তাকে তো আমরা পাইনি, সে আসলে কোথায় আছে। বাকিদেরকে আমরা জিজ্ঞাসাবাদ যেটুকু করেছি তারা এটার মানে গ্রহণযোগ্য কোনো উত্তর দিতে পারেনি। মামলার স্বার্থে যদি অ্যারেস্ট করার দরকার আমরা যথাসময়ে করব। সিআইডির এই কর্মকর্তা আরও জানান, ই কমার্স লাইসেন্স ও অর্থ স্থানান্তরের কোনো বৈধ কাগজপত্র এখন পর্যন্ত দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। তদন্তে অর্থ পাচারের পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানান তিনি। উনি ই কমার্সের কথা বলছেন কিন্তু ই কমার্সের কোনো লাইসেন্স দেখাতে পারেননি। হ্যাঁ, অবৈধ। মানি লন্ডারিং এর যে ইনগ্রেডিয়েন্টস, স্থানান্তর, রূপান্তর, উইথড্রয়াল, ভোগ বা দখল বা হস্তান্তর, এরকম তথ্য আমরা পেয়েছি 116 কোটি টাকা। মূলত 3টা অ্যাকাউন্টে ওনাদের লেনদেনগুলো হয়েছে, ওই অ্যাকাউন্টগুলো স্থগিত করা আছে। সম্প্রতি এই প্রতিষ্ঠানটির সেলার অ্যাসোসিয়েশনের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রচার করে এটিএন বাংলা। এ সময় প্রতিষ্ঠানটির এইচআর এবং এডমিনের ম্যানেজার মুকিতুর রহমানের সাক্ষাৎকার নেওয়া হয়। সত্য কথা বলার কারণে চাকরি হারান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
প্রচলিত আইন দিয়েই ই কমার্স ব্যবসার প্রতারণা বন্ধ করা সম্ভব। এজন্য সরকারের বিভিন্ন সংস্থার সক্ষমতা ও নজরদারি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন আইনজীবী ও ই কমার্স ব্যবসায়ীরা। এর আগেও ইভ্যালির ব্যাংক হিসাব সাময়িক বন্ধ রাখা হয়েছিল, তখন ব্যবস্থা নিলে এই পরিস্থিতি তৈরি হতো না বলেও জানান তারা। ই কমার্স খাতের চ্যালেঞ্জ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ভার্চুয়াল সেমিনারে এসব তথ্য জানানো হয়। সম্ভাবনাময় অনলাইন ব্যবসার প্রসারে কার্যকর সমন্বিত উদ্যোগ ব্যবস্থাপনের দাবি জানান ব্যবসায়ীরা। প্রচলিত আইনগুলোর মধ্যে সবকিছুর সমাধান রয়েছে এবং ওই যে সংকট সেই জায়গাটা হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল যে ক্যাপাসিটি সেটার সংকট এবং আইনের যে প্রয়োগ সেটার সংকট। যারা ভালো উদ্যোক্তা রয়েছেন, যারা বাংলাদেশে ভালোভাবে ব্যবসা পরিচালনা করছেন, তাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে এসে তাদের মডেল গুলাকে মানুষের কাছে ইন্ট্রোডিউস করে দেওয়ার কথা, যাতে করে মানুষের মধ্যে আবার একটা আস্থার জায়গা তৈরি হয়। করোনা ও উপসর্গে আবারও মৃত্যুর সংখ্যা বেড়েছে ময়মনসিংহে। গত 24 ঘন্টায় বিভাগের মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 9 জন। এর মধ্যে একজন করোনা পজিটিভ ও বাকি 8 জনের উপসর্গ ছিল। চিকিৎসকরা জানিয়েছেন গত এক সপ্তাহের মধ্যে এই সংখ্যা সবচেয়ে বেশি। এদিকে রাজশাহী মেডিকেল উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনকে আরটি-পিসিআর মেশিন সহ ল্যাব দিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই। রাজধানী গুলশানের সংগঠনটির পিআর অফিসে এক অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ও বারাসের সভাপতি ডাক্তার AK আজাদ খানকে এই ল্যাব হস্তান্তর করেন বিজিএমের সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান কোচি। বারাসের সদস্য মতিন চৌধুরী, বিজিএমের কোভিড-19 ডায়াগনস্টিক পরিচালক অধ্যাপক ডাক্তার জাহিদ হাসান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে পদ্মার ভাঙ্গন শুরু হয়েছে। এর মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে চর সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন। ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক বসতবাড়ি সহ নানা স্থাপনা। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায় 2018 সালে শহর রক্ষায় 376 কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ কাজ শুরু করে খুলনা শিপইয়ার্ড। 2020 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনও শেষ হয়নি। দ্রুততম সময়ে বাঁধ নির্মাণ করে নদী ভাঙ্গন রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনে নেপাল ও চীনকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে সংস্থাটির সভাপতি আনোয়ার সাদত বলেন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিসাব সহ বন্যা ও ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণে যৌথ প্রচেষ্টা জোরদার করতে এই উদ্যোগ নেওয়া উচিত। এছাড়া পানির ন্যায্য হিসাব দাবি জাতিসংঘে গুরুত্বের সাথে তুলে ধরার তাগিদও দেন নারী বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ASM আলী কবির। পরিত্যক্ত ঘোষণার পরও ঝুঁকি নিয়ে রংপুরের বেশ কয়েকটি ভবনে চলছে স্কুল মার্কেট। সেখানে বসবাস করছেন লোকজন। পরিস্থিতিকে উদ্বেগজনক বলেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান। নগরীর কামাল কাছনাই মিনি সুপার মার্কেট, মাহিগঞ্জ আফানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ধাপ ব্যাংক মোড়ের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের স্টাফ কোয়ার্টার সহ বেশ কিছু স্থাপনা প্রায় 8 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এসব ভবন ধসে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কাও করছে নগর কর্তৃপক্ষ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 25 বছরে পদার্পণ করল পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দর। বিদায়ী অর্থবছরে 33 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 61 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে এই বন্দর থেকে, যা গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে ব্যবসা এবং যোগাযোগ ব্যবস্থায় এ বন্দর ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। দিন দিন বাড়ছে আমদানি ও রপ্তানির পরিমাণ। তাছাড়া দেশের অন্যান্য বন্দরের তুলনায় এখানকার যোগাযোগ ব্যবস্থা, ব্যবসার পরিবেশ সহ নিরাপত্তা ব্যবস্থা ইতিবাচক হওয়ার এই আয়তন ও অবকাঠামো বাড়ানো জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
গুপ্তচর বৃত্তির অভিযোগে কারাগারে বন্দী কানাডার 2 নাগরিক মাইকেল স্পাভোর ও মাইকেল কোভরিককে মুক্তি দিয়েছে চীন। মুক্তি পেয়ে তারা সেদেশে ছেড়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগে জালিয়াতির অভিযোগে কানাডায় গৃহবন্দী চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানুঝু 3 বছর পর মুক্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার পর শুক্রবার কানাডার আদালতে উপস্থিত হলে তাকে মুক্তির নির্দেশ দেয় আদালত। 2018 সালের ডিসেম্বরে মাইকেল স্পাভোর সাবেক কূটনীতিক মাইকেল কোভরিককে আটক করে চীনা পুলিশ। এরপর গুপ্তচর বৃত্তি এবং বিদেশি রাষ্ট্রের গোপনীয়তার বিধান লঙ্ঘন করায় মাইকেল স্পাভোরকে 11 বছরের সাজা দেয় চীনের একটি আদালত। কানাডায় স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা করেছে বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ BCBS। 5টি ক্যাটাগরিতে এই বৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও BCBS ইন কানাডার প্রধান পৃষ্ঠপোষক ডক্টর খলিলুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতির সম্মান এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এই বৃত্তি ঘোষণা করা হয়। 1 নভেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে। এবারে পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের 8 ফুটবলারকে রেখে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। অক্টোবরে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের মুখোমুখি হবে 5 বারের বিশ্বকাপ জয়ীরা। সেই ম্যাচগুলোকে সামনে রেখে 25 সদস্যের দল নির্বাচন করেছেন কোচ তিতে। এর আগে কোভিড প্রোটোকল জটিলতায় সেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচিতে এই ফুটবলারদের ছাড়তে অস্বীকৃতি জানায় ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো। জটিলতা আগের মতো থাকলেও ব্রাজিলের বিশ্বাস 2 পক্ষ একটা সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবে। আগামী 7 অক্টোবর ভেনেজুয়েলা, 3 দিন পর কলম্বিয়া, এরপর 14 অক্টোবর এই পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে খেলবে উরুগুয়ের বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে বিকেলে মুখোমুখি হচ্ছে 2 জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং চেলসি। 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। এর আগে সবশেষ 3 সাক্ষাতে ম্যান সিটির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে টমাস টুখেলের দল। লিগে এখন পর্যন্ত মাত্র 1 গোল হজম করেছে ব্লুরা। তাই স্টামফোর্ড ব্রিজে কঠিন পরীক্ষায় দিতে হবে কেভিন ডি ব্রুইনা, জ্যাক গ্রিলিশদের। অন্যদিকে 10 পয়েন্ট নিয়ে ম্যাচ 5-এ অবস্থান করছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার দল। জানুয়ারিতে চেলসির মাঠে সবশেষ ম্যাচে 3-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। বিকেল 5:30টায় মুখোমুখি হবে 2 দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা নিতে হবে জাতিসংঘের প্রধানমন্ত্রী। 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর পয়ঃবর্জ্যে বিপন্ন কক্সবাজারের জীববৈচিত্র্য, দূষণ স্থানীয় জনবসতিতে। প্রাথমিকে এখনই ক্লাস 9 শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ছড়িয়ে পড়ার খবর নিছক গুজব জানালেন শিক্ষামন্ত্রী। বিমানবন্দর থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু, শেষ হবে 2026-এ। এবং লাইসেন্স না নিয়ে ধামাকা শপিংয়ের শত কোটি টাকার বাণিজ্য, তদন্তে সিআইডি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।